बिस्मिल्लाहिर रहमानिर रहीम। হামিদপুর আল-হেরা কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীবৃন্দ এবং এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছ তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। মাধ্যমিক শিক্ষার সর্বশেষ স্তরে তোমরা উপনীত হয়েছ। এরপরে তোমরা উচ্চশিক্ষায় পদার্পণ করবে। আজকে সারা দেশে যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, যশোরের ঐতিহ্যবাহী হামিদপুর আল-হেরা কলেজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি এই ভার্চুয়াল সংযোগ রক্ষা করে, কারণ এটা নতুন পদ্ধতি। আজ থেকে গত বছরও যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়েছিল তাদের জন্য ছিল একটা ভিন্ন পরিবেশ। তাদের জন্য আমরা আয়োজন করেছিলাম নবীন বরণের। তাদের পদচারণায় মুখরিত হয়েছিল হামিদপুর আল-হেরা কলেজের সেই প্রকৃতির শোভা বর্ধনকারী যে প্রাকৃতিক দৃশ্য, সেই হামিদপুর আল-হেরা কলেজের ক্যাম্পাস সেদিন তোমাদের পদচারণায় মুখরিত হয়েছিল। আজকে আমরা সেদিন তোমাদের জন্য নবীনবরণের আয়োজন করেছিলাম, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমরা তোমাদের জন্য গুণীজনদের বক্তব্য শোনার ব্যবস্থা করেছিলাম। সেদিন গত বছরও হামিদপুর আল-হেরা কলেজ ক্যাম্পাস সেই নবীনদের পদভারে মুখরিত হয়ে উঠেছিল। কিন্তু আজকে এই বৈশ্বিক করোনার এই সংকটকালে একটা নতুনভাবে তোমাদেরকে বরণ করে নিতে হচ্ছে। নতুনভাবে তোমাদের সাথে আমাদের যোগাযোগ করে, সরাসরি নয়, আজকে তোমাদেরকে আমরা বরণ করে নিচ্ছি এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম অবলম্বনে, বা আমরা এই অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। এই আজকে প্রথম দিনে তোমাদেরকে আমি আমাদের কলেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন ক্লাস করাচ্ছি, কিন্তু আমার সামনে কোনো শিক্ষার্থী নেই, আমার কোনো ছাত্রছাত্রী আমার সামনে উপস্থিত নাই। সে অবস্থায় একটা নতুন পদ্ধতি, নতুন পরিবেশের মাধ্যমে তোমাদেরকে আজকে আমি ক্লাস করাচ্ছি। এই যে পরিবেশের কথা বললাম, এই যে নতুন পদ্ধতির কথা বললাম, এটা আমাদের তোমাদেরকে আমি বলছি যে এই যে পরিস্থিতি, এটা আমাদের সামনে এখন দুটো বাস্তবতা। একটা ছিল গত বছর পর্যন্ত যে বাস্তবতা ছিল, সেটা ছিল সরাসরি তোমাদেরকে নিয়ে আয়োজন করে ফুল দিয়ে বরণ করে নেওয়ার একটা ব্যবস্থা, এবং ক্লাসে আমরা শ্রেণীকক্ষে তোমাদেরকে সামনে নিয়ে পাঠদান করার একটা ব্যবস্থা আমরা গত বছর পর্যন্ত ছিল। কিন্তু এই বৈশ্বিক এই করোনা সংকটের জন্য আমরা আজকে তোমাদের অন্য একটা পদ্ধতিতে, অন্য একটা পরিবেশে ক্লাস নিচ্ছি। এই যে এক অবস্থা থেকে অন্য অবস্থায়, এক বাস্তবতা থেকে অন্য বাস্তবতায় আমরা পদার্পণ করছি, এটাকে আমাদেরকে অভিযোজিত হতে হয়। অর্থাৎ গত বছর ছিল একটা বাস্তবতা, আর এবছর আর একটা নতুন বাস্তবতা। অর্থাৎ আমাদের এই অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে হচ্ছে। আমরা এই অবস্থায় অভ্যস্ত না, আমাদের খাপ খাইয়ে নিতে হচ্ছে, অর্থাৎ অভিযোজিত হতে হচ্ছে। অভিযোজিত শব্দের অর্থ হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। এক অবস্থা থেকে আর এক অবস্থায় আমরা খাপ খাইয়ে নিতে চাচ্ছি। এই অবস্থায় আমাদের কাছে এই বিষয়টা নতুন, সেই হিসেবে কিছু সমস্যা হবে, কিন্তু আস্তে আস্তে আমাদের এটা সয়ে যাবে। যে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এই পদ্ধতির উপরে চলে আসছি। যাই হোক, আমি আজকে এই যে অনলাইনের মাধ্যমে তোমাদের যে ক্লাস, এর মাধ্যমে আমরা এগিয়ে যাব। তোমাদের সাথে আমি
মোহাম্মদ আশরাফ আলী, সহকারী অধ্যাপক, হামিদপুর আলহেরা কলেজ, যশোর। আমি আজকে এই প্রথম দিনে তোমাদের উদ্দেশ্যে আমি কয়েকটা বিষয় আলোচনা করব। প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমরা কেন সাহিত্য পাঠ করব। তোমাদের যে বাংলা সাহিত্য, আমরা কেন বিজ্ঞানের ছাত্র হয়ে, আমরা ব্যবসা শিক্ষার ছাত্র হয়ে, আমরা মানবিকের ছাত্র হয়ে আমরা কেন এই সাহিত্য পাঠ করব, সাহিত্য পাঠ করব, এটা আমার আজকে আলোচনা তোমাদের সাথে করব। কারণ আমরা সেই প্রথম শ্রেণী থেকেই ক্লাস 10 পর্যন্ত আমরা কিন্তু এই সাহিত্য পাঠ করে আসছি। তো এটা কেন পাঠ করি আমরা, আমাদের কি প্রয়োজনীয়তা, কেন আমরা পাঠ করি, এ বিষয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তার আগে আমি হামিদপুর আলহেরা কলেজের সাথে তোমাদের একটু পরিচয় করে দিই। যশোরের ঐতিহ্যবাহী হামিদপুর আলহেরা কলেজ, যার সুনাম সুখ্যাতি আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। উচ্চশিক্ষাকে গ্রামীণ মানুষের দৌড় গড়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অত্র এলাকার জ্ঞানী গুণীজন, বিদ্যুৎসাহী, শিক্ষানুরাগী এবং আপামর জনসাধারণ সেদিন হামিদপুর আলহেরা কলেজ প্রতিষ্ঠা আত্মনিয়োগ করেছিলেন। তাদের লক্ষ্য ছিল অতি সাধারণ ছাত্রের মেধার বিকাশ ঘটিয়ে তাদের উন্নত ফলাফলের ব্যবস্থা করা এবং বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদেরকে যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তোলা। এটাই ছিল সেই প্রতিষ্ঠাকালীন যারা ছিলেন তাদের মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই লক্ষ্যকে সামনে করে প্রতিষ্ঠিত হয়েছিল হামিদপুর আলহেরা কলেজটি 1994 সালে। তোমরা জানো বা আজকে থেকে তোমরা জেনে রাখো যে হামিদপুর এলাকার মানুষ তারা কিন্তু শিক্ষানুরাগী। তারা মিল কলকারখানা ইন্ডাস্ট্রি গড়ে না তুললেও হামিদপুরে গড়ে তুলেছেন সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে কিন্ডারগার্টেন স্কুল আছে, সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেখানে দাখিল মাদ্রাসা আছে, এখানে মাধ্যমিক বিদ্যালয় আছে। এখন একটা কলেজ প্রতিষ্ঠাও তারা করেছেন 1994 সালে। এই কলেজ 1994 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে ছাত্রছাত্রী, অল্প সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয় এবং তাদের মেধার বিকাশ ঘটিয়ে কিভাবে তাদেরকে ভালো ফলাফলের জন্য উপযোগী করা যায় সেই লক্ষ্য নিয়ে কিন্তু এই কলেজ এগিয়ে গেছে। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি মাত্র মানে যে বছর বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করেছে প্রথম 1996 সালে হামিদপুর আলহেরা কলেজ থেকে প্রথম যশোর সরকারি সিটি কলেজে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করে। সে প্রথম বছরই এই কলেজ চমক দেখিয়েছিল। হঠাৎ করে সবাই দেখতে পেল যে যশোর সরকারি সিটি কলেজে নামি দামি ছাত্রদের মধ্য থেকে কেউ প্রথম, দ্বিতীয়, তৃতীয় কেন্দ্রে হতে পারেনি, কিন্তু হামিদপুর আলহেরা কলেজের ছাত্রছাত্রীরাই তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান করে নিয়েছে। এবং আমরা দেখলাম যে 1997 সালেও তারা ওই যশোর সরকারি সিটি কলেজ কেন্দ্রে স্থান দখল করে নিয়েছে। এরপরে 1998 সালে এই কলেজের ছাত্রী নাজমা আক্তার, সামান্য রিক্সা চালকের মেয়ে নাজমা আক্তার, অতি সাধারণ ছাত্রী, এসএসসি লেভেলে তার মেধার বিকাশ ওইভাবে হয়নি, কিন্তু আলহেরা কলেজ তার মেধার বিকাশ ঘটিয়ে 1998 সালে যশোর শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় নাজমা আক্তার 5ম স্থান অধিকার করে এবং সম্মিলিত মেধা তালিকায় মেয়েদের মধ্যে সে 3য় স্থান লাভ করে। সারা বাংলাদেশে হামিদপুর আলহেরা কলেজের নাম ছড়িয়ে পড়ে। তখন শিক্ষামন্ত্রী ছিলেন ASHK সাদেক। তিনি ছুটে এসেছিলেন যে নাজমার কোনো ঘড়ি ছিল না, সূর্য ছিল যার ঘড়ি, সেই নাজমাকে এক নজরে দেখার জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী, মাননীয় মন্ত্রী, তিনি ছুটে এসেছিলেন নাজমার বাড়িতে, সেই ভাঙা কুটিরের সামনে। সেটা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেই নাজমা স্টান্ট করলো, তারপরের বছর মনিরে স্টান্ট করলো, তারপরের বছর 3 জন স্টান্ট করলো। 2002 সালে সজল সারা বাংলাদেশের মধ্যে
দ্বিতীয় স্থান অধিকার করলো। তারপরে কলেজকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপরে স্থান যে মানে প্লেস পাওয়া অর্থাৎ স্থান প্রাপ্তির যে ফলাফল সেটা বন্ধ হয়ে যায় শিক্ষা বোর্ডে। তারপর থেকে শুরু হয় টপ 10, টপ 20। এবং তোমরা জেনে খুশি হবে যে টপ 10, টপ 20তেও হামিদপুর আল-হেরা কলেজ বরাবরই তার নামটা, হামিদপুর আল-হেরা কলেজের নামটা সেখানে লেখাতে সক্ষম হয়েছে। শুধুমাত্র হামিদপুর আল-হেরা কলেজের লক্ষ্য অতি সাধারণ ছাত্রের মেধার বিকাশ ঘটিয়ে তাকে উন্নততর ফলাফলের মাধ্যমে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সে যেন সামনে এগিয়ে যেতে পারে। আজকে সেই টপ 10-এর, টপ 20-র সেই ধারাবাহিকতা সেটাও এখন স্থগিত, এটা বন্ধ রয়েছে। এখনও প্রত্যেক বছরই উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী জিপিএ 5 পেয়ে এই কলেজ থেকে উত্তীর্ণ হয়। এজন্য এই কলেজের গৌরব আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। এই কলেজে ভর্তি হয়ে আমি মনে করি তোমরা গৌরব বোধ করবে। আমরাও এই কলেজের শিক্ষক হিসেবে তাদেরকে গৌরবান্বিত মনে করি। এই কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম কলেজ প্রতিষ্ঠার মাত্র 7 বছরের মাথায় 2001 সালে 1994 সাল থেকে 2001 সাল তিনি যশোর সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত এবং সনদপত্র প্রাপ্ত হন। এরপরে কলেজ প্রতিষ্ঠার মাত্র 10 বছরের মাথায় অর্থাৎ 2004 সালে কলেজটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ এবং মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক পুরস্কার প্রাপ্ত হয় কলেজটি। এইভাবে কলেজটি সামনে এগিয়ে গেছে। আজকে তোমরা সেই কলেজের ছাত্রী, তোমাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তো তোমরা সত্যি তোমাদের চয়েস করতে তোমরা ভুল করবে। আমরা এজন্য আমরা বসে নেই, আমরা ক্লাস করতে পারছি না, কলেজ বন্ধ, তারপরেও কিন্তু আমরা অনলাইনে শিক্ষা কার্যক্রম আমরা চালু রেখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমরা কেন সাহিত্য পাঠ করব। আমাদের বইয়ের নাম হচ্ছে, বাংলা বইয়ের নাম হচ্ছে সাহিত্য পাঠ। আমরা কেন সাহিত্য পাঠ করব, এটা আমাদের আলোচনার বিষয়। যেহেতু আমরা বাংলা পড়ব, কবিতা পড়ব, প্রবন্ধ পড়ব, এবং কেন পড়ব এই বিষয়টা অবশ্যই আমাদের কাছে স্পষ্ট হতে হবে। আমি সাহিত্য কেন পড়ব এই বিষয়ে আমি 3টি কারণ চিহ্নিত করেছি, যে 3টে কারণে মূলত আমরা সাহিত্য পাঠ করব। তার 1 নম্বরের কারণ হচ্ছে আমরা সাহিত্য পাঠ করি কি আনন্দের জন্য। সাহিত্য আমাদের কি আনন্দ দেয়। আমরা যখন গান শুনি, আমরা যখন কোনো নাটক দেখি, আমরা যখন খেলা দেখি, তখন আমরা সেখান থেকে কি পাই? সেখান থেকে আমরা শুধুমাত্র আনন্দ পাই, এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য থাকে না। আমরা শুধু আনন্দের জন্যই কিন্তু এই গান শুনি, গান করি, খেলা দেখি, তারপরে যাই কিছু করি, এই যে সব কিছু আনন্দের জন্য। আনন্দ ঠিক তেমনি আমরা যখন কোনো গল্প পড়ি তখনও কিন্তু সেটা আমরা আনন্দের জন্যই পড়ি। একমাত্র আনন্দ, নিরেট আনন্দ আমরা পাই। একজন মানুষ যখন সিনেমা দেখে, সিনেমার হলে টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা হলে ঢোকার পরে যখন সে সিনেমা দেখে বেরোয়, তখন দেখা যায় সে কাঁদতে কাঁদতে বেরোছে। তো তাহলে কি টাকা দিয়ে আমি কি কান্না খেতে গেছি নাকি? না, এটাই হচ্ছে আনন্দ। এই আনন্দের জন্যই কিন্তু সিনেমার হলে গিয়েছে। এই আনন্দ, মানুষের জীবনে আনন্দের বিশেষ প্রয়োজন আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্রিকেট মোদি, তারা দেখা যায় সৌম্য সরকার যখন তার ব্যাটিং দেখে তোমরা আনন্দ পাও। তোমরা কোনো অভিনেতার অভিনয় দেখে আনন্দ পাও, আমরা আনন্দ পাই। আমরা ফুটবল খেলা দেখে আনন্দ পাই, আমরা ক্রিকেট খেলা দেখে আনন্দ পাই, আমরা গান শুনে আনন্দ পাই। ঠিক তেমনিভাবে আমরা ওই নকশিকাতার মাঠ পড়ে আনন্দ পাই। ঠিক তেমনিভাবে আমরা সুজনবাদের ঘাট
পড়ে আনন্দ পাই, ঠিক তেমনিভাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে আনন্দ পাই, ছোট গল্প পড়ে আনন্দ পাই, গল্প পড়ে আনন্দ পাই। তাহলে সাহিত্যের প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে আনন্দ, অর্থাৎ এটা একটা আর্ট, এটা শিল্প। এজন্য এখানে কোনো স্বার্থ কাজ করে না, এখানে নিঃস্বার্থভাবে আমরা আনন্দ উপভোগ করি। এজন্য প্রমোদ চৌধুরী বলেছেন যে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। কারো মনোরঞ্জন সাহিত্যের লক্ষ্য না, উদ্দেশ্য না। কেউ যদি মনোরঞ্জন করে তাহলে সেটা সাহিত্য হবে না, সেটা আলাদা কিছু হয়ে যাবে, সেটা সাহিত্য হবে না। সাহিত্য মানেই মানুষকে আনন্দ দেবে। যাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বললাম যে আমরা সাহিত্য পড়ব, আমরা বাংলা পড়ব, আমরা গদ্য পড়ব, কবিতা পড়ব, উপন্যাস পড়ব, নাটক পড়ব। কেন? আনন্দের জন্য। এজন্য আমি যে কথা বললাম যে সাহিত্যের প্রধান উদ্দেশ্য কি? আনন্দ, অর্থাৎ এটা একটি আর্ট। 2 নম্বরে যে বিষয়, যে কারণে আমরা সাহিত্য পড়ব সেটা হচ্ছে যে সাহিত্য পাঠ করব, কারণ সাহিত্যের মাধ্যমে আমরা আমাদের জীবনের তাৎপর্য উপলব্ধি করতে পারব। সাহিত্যের মাধ্যম দিয়ে আমরা এর উপযোগিতার দিকটা খুঁজে পাব। এজন্য আমরা সাহিত্য বলবো। সাহিত্যকে আমরা বলি যে মানব পাঠ। হাজার বছর ধরে যে সমস্ত সাহিত্য রচিত হয়েছে, হাজার বছর ধরে যে সমস্ত সাহিত্য রচিত হয়েছে, সেই সাহিত্য তত্ত্ববিদদের মধ্যে এবং সাহিত্যিকদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্ব হচ্ছে সাহিত্য কেন, উপন্যাস কেন, গল্প কেন, কবিতা কেন। তো বলছিলাম যে সাহিত্য তত্ত্ববিদ এবং সাহিত্যিকদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে যে সাহিত্য কি, এইটা নিয়েই কিন্তু একটা দ্বন্দ্ব সবসময় চলেছে। এক পক্ষ বলেছে সাহিত্য হচ্ছে শুধুমাত্র আনন্দের জন্য, সাহিত্য আমাদেরকে আনন্দ দেয়, এক পক্ষ বলেছে। প্রমোদ চৌধুরী সেই পক্ষের একজন লোক, তিনি সেই পক্ষে মতামত দিয়েছে। আর এক পক্ষ বলছে যে না, শুধুমাত্র আনন্দের জন্য পৃথিবীতে মানুষ তৈরি হয়নি, মানুষকে অবশ্যই সাহিত্যের মাধ্যমে কল্যাণ প্রাপ্ত হতে হবে, অর্থাৎ সেখানে অবশ্যই কল্যাণ থাকবে। তাহলে একদল বলল আনন্দ, আর এক দল বলছে কল্যাণ। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আবার এই দুই পক্ষকে এটা সমন্বয় করতে চেয়েছেন। এই দুই পক্ষকে সমন্বয় করে তিনি বলেছেন যে তিনি ওই আনন্দকেও ছাড়েননি, আবার কল্যাণকেও ছাড়েননি। তিনি দুটো নিয়ে সমন্বয় করতে চেয়েছেন। তিনি বলেছেন সাহিত্য সুন্দরতম, অর্থাৎ তিনি যেমন বলছেন যে সুন্দর হচ্ছে আনন্দ, আর কল্যাণ হচ্ছে তার পরিবর্তিত অবস্থা। হ্যাঁ, সত্য আছে কল্যাণ, সত্য সুন্দর, সাহিত্য হবে সত্য এবং সুন্দর। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মত। তিনি ওই দুই গ্রুপের মধ্যস্থতা করে সমন্বয় করতেছেন। তিনি বলেছেন যে সাহিত্য হবে সত্য সুন্দর, অর্থাৎ সত্য মানে আছে কল্যাণ, আর সুন্দর হচ্ছে আনন্দ। এই দুটো জিনিসকে তিনি সমন্বয় করে তিনি বলেছেন যে আনন্দের সাথে পাঠ করে আমরা একটা পরিবর্তিত অবস্থায়, অর্থাৎ কল্যাণমুখীর মধ্যে আমরা প্রবেশ করতে পারবো, আমরা কল্যাণ প্রাপ্ত হব সাহিত্যের মাধ্যমে। তো এই জন্য
এই সাহিত্য কি এ বিষয়ে আমি যে 2 নম্বরে যে কথা বলছি, যে প্রথমে 1 নম্বর বলছি যে সাহিত্য হচ্ছে মানুষের আনন্দ দেয়। 2 নম্বরে সাহিত্য আমরা পড়বো কেন, সাহিত্যের উপযোগিতার দিক অর্থাৎ সাহিত্যের শিক্ষার দিকটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আজকে আমরা দেখি আমাদের স্কুলে কলেজে বিভিন্ন বিষয় পড়ানো হয়। বিজ্ঞান বিভাগে যেমন পদার্থ, তার একটা নিজস্ব গণ্ডি আছে, নিজস্ব গতি প্রকৃতি আছে। রসায়ন, তারও একটা গতি প্রকৃতি গণ্ডি আছে, তার ভিতরে আলোচনা করে। প্রত্যেকটা বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করে, বিষয়ের বাইরে যায়। প্রত্যেকটা বিষয়ের সাথে আবার আমরা যখন স্কুলে পড়ি, কলেজে পড়ি, তখন আমাদের সাথে কিন্তু ওই বিজ্ঞান বিভাগের ওই সাবজেক্টের সাথে সাথে কিন্তু আবার সাহিত্যটাকে আমাদের পাঠ করতে হয়। সাহিত্যটাকে আমাদের পাঠ করতে হয় কেন? কারণ ওই বিজ্ঞান যে বিষয়গুলো আমাদের শেখাচ্ছে, আমাদের রসায়ন যে বিষয়গুলো আমাদের শিখতে হচ্ছে, ওর ভিতরে আমরা আনন্দ পাই না। ওর ভিতরে আমাদের মনোজগতের কোনো পরিবর্তনের দিক আমরা খুঁজে পাই না। এজন্য তো প্রত্যেকটা বিষয়, নির্দিষ্ট বিষয় যেটা পড়ানো হয়, সেটা আমরা ওই নির্দিষ্ট গণ্ডির ভিতরে আবদ্ধ থেকে যাই। আমরা বৃহৎ একটা পরিসরে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে সাহিত্য পাঠ করতে হবে, সাহিত্য বা শিল্প। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাহিত্য হচ্ছে সেই জিনিস যা মানুষের কল্যাণ বর্ধন করে এবং যা শুনে শ্রোতার মনে জ্ঞানের উদয় হয়, সেটাকে আমরা সাহিত্য বলে থাকি। তো এই সাহিত্যের মাধ্যমে আমাদের যে আমরা সাহিত্যে কী দেখি, একটা উপন্যাস, একটা নাটক, একটা কাব্য, মানে সেখানে কি দেখি আমরা? সেখানে পাই হচ্ছে একজন মানুষ, একটা চরিত্র। সেই চরিত্র যেমন মেঘনাদ বধ কাব্যে আমরা পাই রাবণকে, আমরা পাই রাম, লক্ষ্মণ, তাদেরকে পাই। তাদের চরিত্র সম্পর্কে আমরা অবগত হই। তারা কিভাবে ঘাত প্রতিঘাতের মাধ্যমে তারা তখনকার পরিবেশে কিভাবে তারা আসে, সেটা আমরা বুঝতে পারি। আমরা তখন অপরিচিতা গল্পে আমরা কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের চরিত্রকে দেখেছি, আমরা অনুপমের মামার চরিত্রকে দেখেছি, এবং এর মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকের চরিত্র সম্পর্কে আমরা অবগত হতে পারি। এটা কিন্তু সাহিত্যের মাধ্যমে সম্ভব। এটা কিন্তু আমাদের বিজ্ঞান, আমাদের ইতিহাস, আমাদের ভূগোল, আমাদের অর্থনীতি এগুলো আমাদের শেখায় না। আমাদের শেখায় কিন্তু ওই সাহিত্য। অর্থাৎ সাহিত্য হচ্ছে একজন ব্যক্তিকে কেন্দ্র করেই একটা গল্প, একজন ব্যক্তিকে কেন্দ্র করেই কিন্তু একটা উপন্যাস। অর্থাৎ আমরা ওই ব্যক্তি সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে আসলে সাহিত্য আমরা পড়বো এই কারণে, সাহিত্য অর্থ হচ্ছে মানব পাঠ, মানুষকে পড়ানো হয়, মানুষ সম্পর্কে ধারণা দেয়। আমরা সাহিত্য পড়লে মানুষ সম্পর্কে অবগত হতে পারবো। যেমন আমরা অপরিচিতা গল্প পড়লে শম্ভুনাথ সেনের চরিত্র সম্পর্কে আমরা অবগত হতে পারবো, তার দৃঢ়তা, তার ব্যক্তিত্ব আমরা বুঝতে পারব। আবার অনুপমের মামার যে ব্যক্তিত্বহীনতা এবং যে তার যে লোলুপ মানসিকতা, এই বিষয় সম্পর্কে আমরা কিন্তু বুঝতে পারব। অর্থাৎ সাহিত্যে আমরা যে জিনিসটা পাঠ করি সেটা হচ্ছে মানব পাঠ, মানুষকে পাঠ করানো হয়। মানুষ যেমন সামাজিক সংঘাতে সমাজে বসবাস করে, তারা এক অবস্থাতে আর এক অবস্থা যায়, তারা বিকশিত হয় বা পরিশীলিত হয়, এই বিষয়গুলো সাহিত্যে কিন্তু আমাদের দেখায় দেয়। সাহিত্যের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো আমরা পাই। এই জন্য আমাদেরকে সাহিত্য পড়তে হবে, সাহিত্য পাঠ করতে হবে। আর 3 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা সাহিত্য পড়বো কেন, সাহিত্য পাঠ করবো কেন। 3 নম্বরে যেমন আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে আম্মু বলেন পড়লে শোনা, আব্বু বলেন পড়লে শোনা, আম্মু বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে, অথবা জল পড়ে পাতা নড়ে, বা হাট্টি বাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খেলাধুলো সেই, তারা হাট্টি বাটিম টিম। এই যে বিষয়গুলো আমরা পড়েছি,
এবং সে হার্ড টিমের সাথে আমরা নেচেছি, আমরা আনন্দ পেয়েছি, এরপরে আমরা যখন পড়াশোনা করছি তখন আমরা ওই জিনিসটা, ওই হার্ড টিম টিম তারা মাঠে পড়ে দিন, এটা যদি আমি সুন্দর করে আমি ওই 4 লাইন বা 6 লাইন যদি আমি ওই পরীক্ষার খাতায় লিখে দিতে পারি, তাহলে আমি সেখানে 10টা মার্ক পেয়ে যাব। তাহলে আমি যেমন আনন্দ পেয়েছি, ঠিক তেমনি বিষয়টাকে আমি বুঝেছি যে এখন আমাকে পরীক্ষায় যদি আমি ওই জিনিসটা সুন্দর করে লিখতে পারি, তাহলে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠতে আমার কোনো সমস্যা, খুব ভালোভাবেই দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবো। অর্থাৎ আমার পরীক্ষা দিক, তাহলে আমি সাহিত্য পাঠ করবো কেন? পরীক্ষা দিতে হবে আমাকে, পরীক্ষার মাধ্যমে। এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যে সিলেবাসটা আমরা ইতিমধ্যে তোমাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, ভর্তির সময় অনেকে পেয়েছো, যারা পাওনি তারাও পরবর্তী যোগাযোগ করে তোমরা আমাদের পাঠ পরিকল্পনাটা তোমরা সংগ্রহ করেছো। এরপরে এই পাঠ পরিকল্পনা সম্পর্কে বাংলার যে পাঠ পরিকল্পনা, যে সিলেবাস, এ সম্পর্কে আমাদের বাংলার আরেকজন স্যার রুহুল কুদ্দুস সাহেব অত্যন্ত সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়েছেন। তো তোমরা প্রথমে করবে কি, এই গল্পগুলো, কবিতাগুলো তোমরা পড়বে, ভালো করে পড়বে, আনন্দের জন্য পড়বে, আনন্দের সাথে পড়বে। কারণ আসলে এই যে গল্প, কবিতা, উপন্যাস যেগুলো রচিত হয়েছে, যেগুলো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, এগুলো কখনো যে সিলেবাসে অন্তর্ভুক্ত হবে, ছাত্ররা পড়বে, এই মানসিকতা নিয়ে কিন্তু লেখকরা লেখেন। হ্যাঁ, যেমন হৈমন্তী গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন যে আমার এই লেখা টেক্সট বুকে ছাপা হবে, এইটা যদি জানতাম তাহলে আমি লেখা সম্পর্কে সচেতন হতে পারতাম। আমি জানি না যে আমার এই লেখাটা টেক্সট বুকে ছাপা হবে কিনা, কারণ লেখকরা কেউ জানে না, তারা লিখে কাব্য, উপন্যাস, প্রবন্ধ সংগ্রহ ছেড়ে দিয়েছে। এখন সেটার থেকে আমরা কিছু নির্বাচন করে আমাদের টেক্সট বুক কমিটি যারা আছেন তারা সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে। এই জন্য ব্রহ্মদত্ত চৌধুরী বলেছেন যে সাহিত্য কশ্চিন কালেও স্কুল মাস্টারের দায়িত্ব নেয়নি। সাহিত্য পড়লে তুমি একবার বড় শিক্ষিত হয়ে যাবে, মানে এবার MA পাশ করে যাবে, ইন্টার পাশ করে যাবে, ডিগ্রি পাশ করে যাবে, এরকম কোনো গ্যারান্টি সাহিত্য দেয়নি। সাহিত্যের উদ্দেশ্য একমাত্র আনন্দ দেওয়া। এই জন্য তোমরা শুধু আনন্দের জন্য, যেমন আমি বলছিলাম যে আমরা ফুটবল খেলা দেখি, আমরা ক্রিকেট খেলা দেখি, আমরা আরও অন্যান্য খেলা দেখি, আমরা নাটক দেখি, সিনেমা দেখি, আমরা গান শুনি, আমরা ওই SM সুলতানের সেই আর্ট দেখি, আমরা শিল্পী জয়নুল আবেদিনের ওই সেই 42-এর দুর্ভিক্ষের ছবি চিত্র আমরা যখন দেখি তখন আমরা আনন্দ পাই, কষ্টের মধ্যে আমরা আনন্দ পাই। এইটা দেখি কেন? আনন্দের জন্য, সব কিছু আনন্দের জন্য। ঠিক তেমনি আমরা যদি ওই আমাদের গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ যেগুলো আমাদের জন্য নির্বাচিত করা হয়েছে, এগুলো শুধুমাত্র যদি আমরা আনন্দের জন্য পড়ি, যে আনন্দের জন্য কিন্তু সৃষ্টি হয়েছে সাহিত্যে, সিলেবাসের কথা বললে, শিক্ষার কথা বললে সহজ জিনিস কঠিন হয়ে যাবে। অর্থাৎ এটা শিক্ষা না, আনন্দ, আনন্দের জন্য পড়তে হবে। অর্থাৎ তোমরা যদি আনন্দের জন্য পড়তে পারো, আনন্দ পাওয়ার জন্য পড়তে পারো, তাহলে দেখবা যে তোমাদের খুব ভালো লাগবে এবং সহজেই তোমরা এটা হৃদয়ঙ্গম করতে পারবে এবং এর উপযোগিতা তোমরা আবিষ্কার করতে পারবে এবং পরীক্ষাও তোমরা ভালো ফলাফল করবে। আজকে এই পর্যন্ত। এরপরে আমি আরেকটা বিষয় তোমাদের অবগত করাতে চাই, সেটা হচ্ছে আমাদের রুহুল কুদ্দুস স্যার তোমাদের বলেছেন সিলেবাস সম্পর্কে। এর সাথে আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমাদের যে সিলেবাস, এই সিলেবাসটা আমরা কলেজের আঙ্গিকে, আমরা আমাদের নিজস্ব কারিকুলাম অনুযায়ী আমরা সেটা ভাগ বন্টন করেছি। প্রথম সাময়িক পরীক্ষায় কোন কোন গল্প থাকবে, কোন কোন কবিতা থাকবে, কোন কোন প্রবন্ধ থাকবে, উপন্যাসের কোন কোন পৃষ্ঠাপন থাকবে, নাটকের কোন পৃষ্ঠাপন থাকবে,
এগুলো কিন্তু আমরা নির্বাচন করেছি। পাশাপাশি একটা জিনিস খেয়াল করবা, আমরা দ্বিতীয় পত্রের একটা অংশ কিন্তু জুড়ে দিয়েছি। এটা সরকারের নির্দেশ, সরকারের নির্দেশে আমাদেরকে এখন ওই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো মিলেই কিন্তু সিলেবাস একসাথে শেষ করতে হবে। এমন এক সময় ছিল যে যখন ওই সিলেবাস ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করতে হতো 9-10 মাসে, আর সেকেন্ড ইয়ার সিলেবাস মাত্র 2 মাস 3 মাস টাইম পাওয়া যেত, যে কারণে একটু সমস্যা হয়ে যেত, শেষ হতো না সেকেন্ড পার্ট। এই জন্য এখন থেকে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট একসাথে মিলে তোমরা মান বন্টনটা দেখে নেবা, গ্রামারের অংশগুলো দেখে নেবা, দ্বিতীয় পত্রের অংশগুলো। দ্বিতীয় পত্রের কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের এই পরীক্ষার জন্য পড়তে হবে। আমাদের 4টে পরীক্ষা হবে কমপক্ষে, কলেজে 4টে। প্রথম সাময়িক, বর্ষ উন্নয়ন, প্রাক নির্বাচনে, নির্বাচন, এই 4টে পরীক্ষা তোমাদের সিলেবাস ভাগ বন্টন করে দেওয়া আছে। আর একটা পরীক্ষা হবে তোমাদের টেস্ট পরীক্ষার পরে প্রাক চূড়ান্ত, অর্থাৎ চূড়ান্তের আগে একটা প্রাক পরীক্ষা তোমাদেরকে আমরা নিয়ে থাকি। এই 5টা পরীক্ষা তোমাদের অবতীর্ণ হতে হবে। এই জন্য তোমরা যে প্রথম সাময়িক পরীক্ষা যখন তোমাদের সামনে, তোমরা এমনিতে 2-3 মাস লস হয়ে গেল, সামনে পরীক্ষা হবে, এই জন্য তোমরা এখন থেকে ভালো মতো প্রস্তুতি শুরু করো। তোমাদের দ্বিতীয় পত্রের যে অংশ আছে সেই অংশটা তোমাদের পড়তে হবে, প্রথম পত্রের যে অংশটা তোমাদের পড়তে হবে। এটা যদি ভালো করে তোমরা সিলেবাসটা কমপ্লিট করতে পারো, তাহলে দেখা যাবে যে প্রথম সাময়িক পরীক্ষা তোমাদের ভালো হবে। তোমরা যদি কোনোভাবে এই পরীক্ষায় দুর্বলতা প্রকাশ করো, ঠিকমতো পড়াশোনা না করো, সময় কিন্তু চলে যাচ্ছে। সময় চলে যাওয়ার পরে তোমরা কিন্তু এই সময় আর কখনো ফিরে পাবে না। এমনিতেই তোমাদের জীবন থেকে 3টে মাস ফ্রি সময় চলে গেছে, অর্থাৎ 1 বছর 9 মাস তোমাদের সেকেন্ড ইয়ারের সময়, 1 বছর 9 মাস, তার থেকে 3 মাস চলে গেল, আর 1.5 মাস, 1.5 বছর আছে। এই 1.5 বছরের থেকেও আর 1 মাস চলে যাচ্ছে, তাহলে অর্থাৎ 1 বছর 5 মাস পরে কিন্তু তোমাদের আশা করা যায় টাইমে তোমাদের যে পরীক্ষা, পাবলিক পরীক্ষা তোমাদের বসতে হবে। এই জন্যই আর এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। তোমরা এখন থেকে যে তোমাদের যে সিলেবাস ওটা ভালো করে দেখে সেইভাবে প্রথম সাময়িক পরীক্ষার যে অংশটা আছে এটা ভালো করে প্রস্তুতি দিতে হবে, তাতে করে তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় ভালো করবে। এরপরে আরেকটা সিলেবাস আসবে তোমাদের সামনে, এইগুলো সম্পূর্ণ পিছনে পড়ে যাবে। সামনে আরেকটা আসবে বর্ষ উন্নয়নের জন্য। বর্ষ উন্নয়নের যে সিলেবাস, এই সিলেবাসটা তোমাদেরকে আবার নতুন করে সিলেবাস দেবে। সেটা সেকেন্ড পার্টের অংশ আছে, ফার্স্ট পার্টের অংশ আছে, সেটাও একটা টাইম তোমাদের দেবে, 3 মাস 4 মাস একটা টাইম, এই টাইমের ভিতরে শেষ করতে হবে। এরপরে প্রি টেস্ট পরীক্ষা, প্রি টেস্টের আগে রাখুন 2 মাস মতো টাইম পাবো, সিলেবাসটা সংক্ষিপ্ত করা আছে। এরপরে আর 2 মাস 2.5 মাস টাইম পাবো টেস্ট পরীক্ষার জন্য। অর্থাৎ গুরুত্বপূর্ণ সময় তোমাদের চলে যাচ্ছে, অর্থাৎ এখন তোমরা সাবধান হও, সময় সম্পর্কে সচেতন হও। আগামী ক্লাসটা আমি আরও অন্য বিষয়ে তোমাদের পড়ানো শুরু করবো। এর আগে আমি তোমাদের আজকে নবীনবরণের দিনে আমি অবশ্য প্রত্যেক বছর যখন নবীনবরণ আসে তখন আমরা গান গাই। তখন সুফিয়া কামাল তিনি প্রত্যেক বছর যখন বসন্ত আসে তখন সেই বাগানের কাঁচা ফুল দিয়ে নিজেকে সাজায়, তার ঘরটা সাজায়। কিন্তু এবছর এমন একটা বিপর্যয় যে তার স্বামী মারা গিয়েছে এই শীতকালে, তার সেই মন থেকে, স্মৃতি থেকে সেই স্বামীর সেই স্মৃতি মুছে যাচ্ছে না। এই কারণে তিনি বসন্তকে বরণ করে দিতে পারেননি। তা ভক্ত বলেছে যে কোথা তব নব পুষ্পশ্বাস, পুষ্পশ্বাস কোথায় আসবে? আজকে আমরাও ঠিক তেমনি সেই সুফিয়া কামালের মতোই আমরা বিষণ্ণ, আমরা আনবো না, আমরা বিষণ্ণ হয়ে গেছি যে আসলে আজকে তোমাদেরকে সামনে নিয়ে আমরা অনুষ্ঠান করব, জাঁকজমকপূর্ণ একটা আয়োজনের মধ্য দিয়ে তোমাদের নবীনবরণ অনুষ্ঠান হবে, অথচ আজকে প্রকৃতির এই বৈরিতার কারণে আজকে আমরা বড় অসহায় হয়ে পড়েছি এই করোনা নামক এই ভাইরাসের কাছে, যে কারণে আমরা প্রত্যেকেই নিজেদের ঘরে থেকেই আমরা পাঠ প্রদান করছি এবং পাঠ গ্রহণ করছি। এজন্য আমরা অনেক গান, অনেক কবিতা, অনেক আনন্দ আমরা করি। তো আজকে আমি তোমাদেরকে আজকে প্রথম দিনে তোমাদের একটা উদ্দীপনামূলক একটা সঙ্গীত আমি তোমাদের শোনাচ্ছি। সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও, তারপর পথ চলো নির্ভয়, আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লবণ সে বিস্ময়। সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও, তারপর পথ চলো নির্ভয়, আধারের ভাঁজ কেটে আসবে বিজয়,
সূর্যের লগ্ন সে নিঃস্বর, সূর্যের লগ্ন সে নিঃস্বর। তোমার পায়ের ছাপ কষ্ট করো, ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো। তোমার পায়ের ছাপ কষ্ট করো, ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো। নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে, নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে, আবেগের পথ করো নির্ণয়। সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও, তারপর পথ চলো নির্ভয়। আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিঃস্বর, সূর্যের লগ্ন সে নিঃস্বর। পাহাড়ের মতো থেকে ধৈর্য ধরো, দুঃখ যদি হয় অতিরিক্ত। পাহাড়ের মতো থেকে ধৈর্য ধরো, দুঃখ যদি হয় অতিরিক্ত। জীবনের পথে দৃঢ় লক্ষ্য তোমার, আর করো দৃঢ় সম্পৃক্ত। তোমার মনের চোখ তীক্ষ্ণ করো, চিহ্ন করো আর চিহ্ন করো। তোমার মনের চোখ তীক্ষ্ণ করো, চিহ্ন করো আর চিহ্ন করো। নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে, নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে, আবেগের পথ করো নির্ণয়। সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও, তারপর পথ চলো নির্ভয়। আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিঃস্বর, সূর্যের লগ্ন সে নিঃস্বর, সূর্যের লগ্ন সে নিঃস্বর। আশা করি আমার এই গান শোনা পেয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা চলাফেরা করো। তোমরা রীতিমতো নিয়মিত পড়াশোনা করো। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে আজকের আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।